পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে খুব সামান্য একটা বদলও কিন্তু একটা বড় ঝড়ের পূর্বাভাস দেয়। চলুন আজ আমার ডুবদির ঠিক এমনই একটা কেন্দ্রে, বাঁকুড়ার রায়পুরে। এখানে আমরা কোনো মতামত দেব না, শুধু ডেটার দিকে তাকাব। আর সেই ডেটা এখানকার এক অবিশ্বাস্য রাজনৈতিক পরিবর্তনের গল্প বলছে। আসুন সেই গল্পের গভীরে প্রবেশ করা যাক। দেখুন, ভোটের বাক্সের আসল গল্পটা তো শুরু হয় মাটির গন্ধ থেকে, ক্ষেত খামার আর জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে। রায়পুরের রাজনৈতিক সমীকরণ যদি বুঝতে হয়, তাহলে সবার আগে আমাদের এখানকার মাটি আর মানুষের হৃদয়ের কথাটা শুনতে হবে। এই পর্বদা ঠিক সেই প্রেক্ষাপট নিয়েই। পশ্চিমবঙ্গের মানচিত্রে যদি দেখেন, তাহলে একদম জঙ্গলমহলের বুকে রয়েছে এই রায়পুর। এটা একটা প্রত্যন্ত এলাকা আর ১০০% গ্রামীণ। এখানকার মানুষের জীবনযাত্রার নিয়মকানুনগুলো কিন্তু প্রকৃতিই ঠিক করে দেয়। এখানকার পরিচয়টাই যেন জড়িয়ে আছে এই ঘন জঙ্গলের সাথে। এই জঙ্গল মানে শুধু গাছপালা নয়, না, এটা এখানকার বহু মানুষের জীবন, তাদের রুটি-রুচি, শালপাতা, মহুয়া, কেন্দুপাতা, এই সব কিছুর উপর নির্ভর করেই এখানকার অনেক পরিবারের দিন চলে। আর রায়পুরের অর্থনীতির মূল চালিকা শক্তি হল ধান। এখানকার কৃষকরা প্রায় সবাই ধান চাষী। এটা ঠিক যে সরকার ধানের সহায়ক মূল্য বাড়িয়েছে, কিন্তু বাজারের অনিশ্চয়তা, সঙ্গে ঋণের বোঝা, এই সবকিছু তাদের কপালে একটা চিন্তার ভাঁজ ফেলে রেখেছে। আর প্রকৃতির সাথে লড়াইটাও এখানকার জীবনের একটা অংশ। যেমন ধরুন ২০২৪ সালের সেই বিধ্বংসী বন্যা। যখন এরকম বিপর্যয় নেমে আসে, তখন মানুষ স্বাভাবিকভাবেই সরকারের দিকে তাকিয়ে থাকে। আর সেই ভরসা যখন ভেঙে যায়, তার প্রভাবটা সরাসরি গিয়ে পড়ে ভোটের বাক্সে। তাহলে সব মিলিয়ে রায়পুরের ছবিটা ঠিক কী দাঁড়ালো? এক কথায় বলতে গেলে পরিস্থিতিটা বেশ কঠিন। ১০০% গ্রাম আর জনসংখ্যার প্রায় অর্ধেকই তপশিলি জাতি ও উপজাতির মানুষ। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, আর সবচেয়ে বড় যে সমস্যাটা জ্বলছে সেটা হলো শিক্ষিত যুবকদের বেকারত্ব। এই সব কিছুর মধ্যেই এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। আর ঠিক এই কারণে প্রত্যেক নাগরিকের মর্যাদা এবং সম্মান রক্ষা করে নিজের কথা বলার এবং অন্যের কথা শোনার যে সাংবিধানিক অধিকার, তা এখানে সবচেয়ে বেশি জরুরি হয়ে ওঠে। বেশ, আমরা মাটি আর মানুষের কথা তো শুনলাম। এবার চলুন দেখি ভোটের বাক্সের সেই কথাগুলোর প্রতিধ্বনি ঠিক কেমন ছিল। কারণ সংখ্যা যখন কথা বলে, তখন কিন্তু তার মধ্যে কোনো ভেজাল থাকে না, তারা সত্যিটাই বলে। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে ২০১৬ সাল থেকে। দেখুন, ছবিটা বেশ পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের সহজ জয়, প্রায় ৫১% ভোট নিয়ে। প্রধান বিরোধী দল ছিল সিপিআইএম, প্রায় ৩৬% ভোট। আর বিজেপি বলতে গেলে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, মাত্র ৮% ভোট পেয়েছিল। এবার সোজা চলে আসুন ২০২১-এ। এখানেই আসল মোড়টা। তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের ভোটটা ধরে রেখেছে, প্রায় একই আছে, কিন্তু বিরোধী শিবিরের পুরো ছবিটাই আমূল বদলে গেছে। দেখুন, সিপিআইএম প্রায় অদৃশ্য হয়ে গেছে, আর তাদের প্রায় সমস্ত ভোট সোজা চলে গেছে বিজেপির দিকে। বিরোধী ভোটের এই সম্পূর্ণ মেরুকরণ, এটাই হল রায়পুরের রাজনীতির আসল খেলা। এই সংখ্যাটা একবার দেখুন, +৩৩.৯%, মানে প্রায় ৩৪%, মাত্র ৫ বছরে। এটা কোনো সাধারণ রাজনৈতিক পরিবর্তন নয়, এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বলা চলে। প্রশ্নটা হলো, কি এমন ঘটল যে একটা দল মাত্র ৫ বছরে তাদের ভোট এতটা বাড়িয়ে নিতে পারল? আর এর সাথে আরও একটা জিনিস খেয়াল করুন, এখানকার মানুষ কিন্তু ভোট দিতে খুব ভালোবাসেন। গড়ে প্রায় ৮৭% ভোট পড়ে। এর মানে হল, তারা তাদের ভালো মন্দ, তাদের মতামতটা জানাতে চায়। আর ২০২১ সালে তারা যে বার্তাটা দিয়েছে, তা ছিল খুবই জোরালো। তাহলে এই যে রাজনৈতিক ভূমিকম্প, এর উৎসটা কোথায়? যে ভোটাররা ২০১৬ সালে বামেদের ভোট দিয়েছিলেন, তারা কেন ২০২১-এ একেবারে উল্টো দিকে চলে গেলেন? এবার আমরা সেই কেনর উত্তরটা খোঁজার চেষ্টা করব। বদলের হাওয়াটা প্রায়শই শুরু হয় রান্নাঘর থেকে। এই সাধারণ মানুষের অভিযোগটা দেখুন। রেশন থেকে ঠিকমতো চাল পাওয়া যাচ্ছে না, কোথাও আবার নকল কার্ডের রমরমা। যখন পেটের চিন্তার সাথে দুর্নীতির চিন্তা মিলেমিশে যায়, তখন মানুষের মনে ক্ষোভ জমতে বাধ্য। সেই বন্যার কথা মনে আছে? ঘরবাড়ি ভেসে যাওয়ার পর মানুষ তো সরকারের দেওয়া প্রতিশ্রুতির দিকেই তাকিয়েছিল, কিন্তু যখন সেই ত্রাণ বহু মানুষের কাছে পৌঁছালই না, তখন শুধু তাদের ঘর ভাঙেনি, তাদের বিশ্বাসটাও ভেঙে গিয়েছিল। এটা নিছক প্রশাসনিক ব্যর্থতা নয়, তার চেয়েও অনেক বড়।
আর এর সাথে যোগ করুন প্রতিদিনের ভোগান্তি, ভাঙাচোরা রাস্তা, দুর্বল সেতু। এটা তো শুধু যাতায়াতের সমস্যা নয়, এটা সরাসরি অর্থনীতির ওপর আঘাত। কৃষকের ফসল সময়ে বাজারে পৌঁছায় না, ছেলেমেয়েরা ঠিক সময় স্কুলে যেতে পারে না। এই ছোট ছোট সমস্যাগুলোই জমতে জমতে একটা বড় ক্ষোভে পরিণত হয়। এই যে অভিযোগগুলো আমরা দেখলাম, এগুলো তো আসলে হিমশৈলের চূড়া মাত্র। এর গভীরে রয়েছে আরও বড় সমস্যা। সরকারি পরিষেবা পেতে গেলে কাটমানি দেওয়া, শিক্ষক নিয়োগে বিরাট দুর্নীতি, শিক্ষিত ছেলেমেয়েদের জন্য চাকরির অভাব, আর ভোটের পরে হিংসার ভয়। এই সব কিছু মিলেই একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছিল, আর সেই হাওয়াটাই 2021 সালের ভোটে একটা ঝড়ের রূপ নিয়েছিল। কিন্তু শুধু সমস্যার কথা বললেই তো হবে না, আসল কাজ হল সমাধানের পথ খোঁজা। এই যে ডেটাভিত্তিক বিশ্লেষণ, এটা শুধু কি ঘটেছিল তাই বলে না, বরং ভবিষ্যতে কি করা উচিত তারও একটা রাস্তা দেখাতে পারে। চলুন দেখি রায়পুরের জন্য সেই উন্নয়নের নীল নকশাটা ঠিক কেমন হতে পারে। ভোটারদের মূল উদ্বেগগুলো মাথায় রেখে 3টি প্রধান পরিকাঠামো প্রকল্পের কথা ভাবা যেতে পারে। 1. প্রধান হাইওয়েকে আরও চড়া এবং নতুন করে তৈরি করা। 2. কংসাবতী নদীর ওপর একটি নতুন সেচ প্রকল্প যা সরাসরি কৃষকদের সাহায্য করবে। আর 3. স্থানীয়ভাবে একটি আইটিআই বা দক্ষতা কেন্দ্র তৈরি করা যা যুবকদের চাকরির জন্য প্রস্তুত করবে। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর পিছনে একটা নক্কর আর্থিক পরিকল্পনাও রয়েছে। যেমন হাইওয়ের জন্য 150 কোটি, সেচ প্রকল্পের জন্য 80 কোটি, আর দক্ষতা উন্নয়ন কেন্দ্রের জন্য 20 কোটি টাকা। মোট 250 কোটি টাকার বিনিয়োগ। যখন টাকার অঙ্কটা পরিষ্কার থাকে তখন বোঝা যায় যে পরিকল্পনাটা কতটা বাস্তবসম্মত। বড় প্রকল্পের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে আস্থা ফিরিয়ে আনাটাও খুব জরুরি। যেমন যেখানে রেশনের দুর্নীতির অভিযোগ উঠেছে, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার 500টা বাড়ি স্বচ্ছভাবে তৈরি করা। যেখানে বন্যার ত্রাণ ঠিকমতো পৌঁছায়নি, সেখানে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা গ্রামে পাইপের জল পৌঁছে দেওয়া। আর স্বাস্থ্যের চিন্তা দূর করতে আয়ুষ্মান ভারত। এই পদক্ষেপগুলোই কিন্তু ভাঙা বিশ্বাসকে আবার জোড়া লাগাতে পারে। রায়পুরে আমরা যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আর তার প্রতিক্রিয়ায় যে উন্নয়নের নীলনকশার কথা আলোচনা করছি, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আসলে একটা বৃহত্তর কৌশলের অংশ, একটা প্রমাণিত কৌশল যা শুধু পশ্চিমবঙ্গেই নয়, উত্তর পূর্ব ভারতের অনেক রাজ্যেও সফল হয়েছে। চলুন সেই গেম প্ল্যানটা একটু সংক্ষেপে বুঝে নেওয়া যায়। এই কৌশলটাকে বলা হয় চতুর্মুখ বা চারমুখী স্ট্র্যাটেজি। এর 4টে স্তম্ভ আছে, যেগুলোকে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। প্রথম হল শিব, মানে ধ্বংস। এর কাজ হল বর্তমান ব্যবস্থার দুর্নীতি আর হিংসাকে মানুষের সামনে তুলে ধরা। দ্বিতীয় হল বিষ্ণু, মানে পালন। এর কাজ কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয় হল ব্রহ্মা, মানে সৃষ্টি, অর্থাৎ ডেটা আর প্রযুক্তির সাহায্যে নতুন করে ভোটারদের সাথে সংযোগ তৈরি করা। আর চতুর্থ স্তম্ভ হল দুর্গা, অর্থাৎ শক্তি, মহিলাদের সুরক্ষা এবং ধর্মীয় পরিচয়ের মতো আবেগঘন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। এই 4টি দিক মিলেই একটা শক্তিশালী প্রচার তৈরি হয়। তাহলে এই সব ডেটা আর কৌশল বিশ্লেষণের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? রায়পুরের মানুষের সামনে এখন একটা খুব স্পষ্ট পছন্দ রয়েছে। আর এই পছন্দটা শুধু দুটো রাজনৈতিক দলের মধ্যে নয়, এটা আসলে শাসন চালানোর দুটো ভিন্ন পদ্ধতির মধ্যে একটা পছন্দ। একদিকে আছে চিরাচরিত প্রতিক্রিয়াশীল রাজনীতি, মানে সমস্যা তৈরি হলে তখন তার সমাধান খোঁজা, যার মূল লক্ষ্য হল ক্ষমতায় টিকে থাকা। আর অন্যদিকে আছে এক নতুন প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় শাসন ব্যবস্থা, যা ডেটা বিশ্লেষণ করে মানুষের আসল চাহিদাটা বোঝে এবং সমস্যা হওয়ার আগেই উন্নয়নের একটা পরিকল্পনা তৈরি করে। আর এই ডেটা নির্ভর পথে চলার সময় দেশের ডিজিটাল ব্যক্তিগত ডেটার সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক ভোটারের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করা অপরিহার্য। রায়পুরের ভোটারদের এখন এই দুটো পথের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। আর এখানেই আমাদের আজকের বিশ্লেষণের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। ডেটা আর উন্নয়নের নীল নকশা কি সত্যিই জঙ্গলমহলের মাটির গভীরে থাকা সমস্যাগুলোর সমাধান করতে পারে? এর উত্তর একমাত্র সময়ই দেবে। কিন্তু এই বিশ্লেষণটা অন্তত একটা নতুন পথের সম্ভাবনা
আমাদের সামনে তুলে ধরল। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-420-4160. Purpose beyond politics.